আসসালামু আলাইকুম, মহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। গণ অভ্যুত্থানের পর কয়েকজন উপদেষ্টার উপর আস্থা রাখা ভুল হয়েছে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সময় হলে নাম প্রকাশ করা হবে। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেয়ার কথা ভাবছে জাতীয় নাগরিক পার্টি। শাপলা প্রতীক না দেয়ায় বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ করে নাহিদ বলেন, ইসির অধীনে জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। চিত্তে শপথ করিতেছি। উপদেষ্টারা গণ অভ্যুত্থানের চেতনার বিপরীতে পথ চলছেন। তাদের অনেকের কারণেই সংস্কার প্রক্রিয়া ও দেশের পদ্ধতিগত পরিবর্তন বাধাগ্রস্ত হচ্ছে, এমন কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। এই আন্দোলনে তো রাজনৈতিক দলগুলোর, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছিল। তাদের মতামতকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েছি, কিন্তু 5ই আগস্ট কিন্তু তারাই ক্যান্টনমেন্টে সবার আগে চলে গিয়েছে। মানে ক্যান্টনমেন্টে গিয়ে কিন্তু সেজদাটা রাজনৈতিক দলগুলো আমাদের তারাই এটা প্রধান করেছে, ছাত্ররা কিন্তু করে নাই ওদেরকে নিয়ে সরকারে যাওয়া। সো এটা আমরা মনে করি হয়তো আমাদের এই জায়গায় একটা ভুল হয়েছে। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণ অভ্যুত্থানের শক্তি, যদি তাদের উপর ভরসা করতো তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। আসছে ফেব্রুয়ারির নির্বাচনে জোট গঠনের বিষয়ে এনসিপি কয়েকটি দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানালেন নাহিদ ইসলাম। দর কষাকষি সফল হলে জোট আরও বড় হতে পারে বলে আভাস দেন তিনি। যে কোনো জোট বা একীভূত হওয়ার বিষয়টা আসলে একটা আদর্শ এবং নীতিগত বিষয়কে সামনে রেখে হইতে হয়। ফলে সেই জায়গাটায় যদি ঐক্যমতে আসতে পারা যায় যে জাতীয় নাগরিক পার্টি আমরা যেই আদর্শকে সামনে রেখে, যেই লক্ষ্য নীতিকে সামনে রেখে এগোচ্ছি, সেটার সাথে ঐক্যমত হলে সেটা আমাদের সাথে যে কেউ আসতে পারে। তো সেই প্রক্রিয়া চলমান আছে। শাপলা নেওয়া দেওয়ার বিষয়ে দেখছি আসলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী আইন বহির্ভূত কাজ করতেছে তারা, এবং নির্বাচন কমিশন যদি এর থেকে সরে না আসে তাহলে অবশ্যই নির্বাচন কমিশন নিয়ে আমাদের একটি কঠোর অবস্থানে যেতে হবে। আর নাগরিক ঐক্যের সভাপতি জানান, এবার বগুড়া থেকে তার আসনসহ বেশ কিছু আসনে জোটবদ্ধভাবে বিএনপির সমর্থন পাবেন তারা। এই জোটের মধ্যে থেকে আমাদের কারা কারা নির্বাচন করবার মতো আছেন আগ্রহী, তাদের সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা সেটা জানাবো। প্রক্রিয়াটা চলবে, জোট হতেই পারে এবং নির্বাচন একসাথে হতে পারে। ধানশিষ্ট থাকার কথা নয়, তাহলে প্রতীক আমারটাই থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে যাদের রেজিস্ট্রেশন নেই তারা কি করবে? তাদেরকে তো ইসি কোনো আলাদা প্রতীক দিতে পারবে না, তারা তাদের পছন্দ মতো নেবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। শীঘ্রই আসন ভিত্তিক প্রার্থীদের দেয়া হবে সবুজ সংকেত। সাংবাদিকদের এমন তথ্য জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জোটগতভাবে আসন বণ্টনের বিষয়েও সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলমান রয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা আদালতের বিচারের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত বলে মনে করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। সরকারের ঘোষণা অনুযায়ী মধ্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠের রাজনীতির বাইরে দলগুলোর ভেতরেও চলছে প্রস্তুতি। নিজের গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপে দলের নির্বাচন প্রস্তুতির কথাই তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। বলেন, কাউকে এখনো কোনো সবুজ সংকেত দেয়া হয়নি। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে। এখন একাধিক প্রার্থী তারা তো নিজের প্রার্থিতা হিসাবে গণসংযোগ করবে, কিন্তু এই বক্তব্য দিতে হবে যে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে। জোটভিত্তিক আসন ছাড়ের বিষয়টিও বিএনপি ভাবছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, কে কতটা ছাড়বে সেটি তাদের দলীয় বিষয়। জামাত ইসলাম হয়তো 250 সিটও ছাড়তে পারে, সেটা তাদের বিবেচনা, কিন্তু আমরা কত সিট ছাড়তে পারবো সেটা আমাদের বিবেচনা। যাদের সাথে জোট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলমান। আমরা জোটের কাছে সেই সমস্ত আসনগুলো হয়তো ছাড়বো বা শেয়ার করবো, যে আসনগুলো আমরা জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি।
জোটের দলের একটা স্বাধীনতা থাকবে, তারা নিজস্ব প্রতীকে করবে নাকি দানের শীষে করবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া না নেয়ার বিষয়েও কথা বলেন এই বিএনপি নেতা। অপরাধের যে আদালত, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে পরিবর্তন নিয়ে এসে সেই আইনেই আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে আমরা বিচার দাবি করেছি। সরকার ইচ্ছা করলে এখনই আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়। আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের রক্তে কখনো গণতন্ত্রের, তাদের ডিএনএতে কোনোদিন গণতন্ত্র ছিল না। জুলাই সনদের বিষয়ে বিএনপি ইতিবাচক বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এখনই কনস্টিটিউশনের প্রভিশনগুলো যদি পরিবর্তন হয়ে গেছে ধরা হয়, তাহলে দেশে দুইটা কনস্টিটিউশন প্রিভেইল করবে, সেটা সুপ্রিম কোর্ট মানবে কিনা, কিভাবে কি করলে আইনানুগভাবে এই জুলাই জাতীয় সনদের সংবিধানের অংশটুকু বাস্তবায়ন করা যায়। কারণ সংবিধান ছাড়া অন্যান্য প্রস্তাবগুলো এই সরকারের সময় বাস্তবায়নের জন্য সবাই একমত হয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করা শক্তিগুলোর মধ্যে ঐক্য অটুট রয়েছে বলেও মনে করেন এই নেতা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত 100 আসন ছেড়ে দিতে পারে। সকালে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, 300 আসনেই নির্বাচনে জামায়াতের প্রস্তুতি আছে, তবে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। ঐক্য হলে সেক্ষেত্রে তাদের কিছু সিট ছাড়তে হবে, সেক্ষেত্রে 100 আসনও ছেড়ে দিতে হতে পারে। তিনি বলেন, প্রতিটি কর্মীকে এখন থেকে নির্বাচনী মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করতে হবে। 300 আসনে সব আসনে আমরা নির্বাচন করতে পারবো না, যদিও আমরা 300 আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, কিছু সিট তোমাদের ছাড়া লাগবে। এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় 100 আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মাছের রাজা ইলিশের দেশে যেন প্রজাদের পাতে তোলার জো নেই কোনো কিছুই। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে ইলিশ তো দূরে থাক, পান্তা ভাতে একটি কাঁচা মরিচ দিয়ে খাবেন, সেটিরও কেজি 300 টাকার উপর। বেশিরভাগ সবজির দাম 100-এর ঘরে। মধ্যবিত্তের সংসারে যেন খেয়ে বাঁচার দায় ভোক্তাদের। মেসবাহ হাসানের রিপোর্ট। বাজারে কয়েক দফা দরদাম শেষে ছোট মাছ কিনেই ফিরছেন এই ব্যক্তি। ইলিশ যে নাগালের বাইরে তার কথাই স্পষ্ট। এইটা ইলিশের আসলে হিসাব নিকাশ না, এটা ধরাছোঁয়ার বাইরে, বেতনের সঙ্গে কোনোভাবেই কম্পারিজন না। এটা ইলিশ আসলে এটা ডিফারেন্ট লেভেলের মানুষের জন্য, এটা আসলে সবার জন্য না। অন্যদিকে বেসরকারি এই চাকরিজীবী বাজার ঘুরে কিনেছেন 1 কেজি ওজনের ইলিশ। তাতে গুনতে হয়েছে একদিনে বেতনের সিংহভাগ। একটা মাছ যদি 2400 টাকা কেজি হয়, আমার যা ইনকাম সিংহভাগটাই যায়। হ্যাঁ, একদিনে সিংহভাগটাই যায়। আসলে নদীতে মাছ না দিয়ে বছর অনেক কম মাছ, এই লেগে মাছের দাম বেশি। সবজির বাজারেও নেই স্বস্তি। প্রতি কেজি বেগুনে গুনতে হচ্ছে 120 থেকে 140 টাকা। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীর দামে দিশেহারা ভোক্তাদের অনেকের ঋণ করে চলছে সংসার। 300 টাকা কেজি বেগুন, 180 টাকা কেজি এই যে সাদা গোল বেগুন, এই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে বাজার। পটল 100 টাকা কেজি, সিম হলো 160, টমেটো হলো 150। টেলারের এই টাকাটা হচ্ছে আমার বাজারের জন্য, ওইটাতে আসলে হয় না। সবকিছু তরকারি এত দাম দেখতেছি, মানে বাজার আর কি নিব, মানে আশ্চর্য হয়ে যাচ্ছি। আসলে আকাশ চুম্বে, আমাদের জন্য খুব কষ্ট হয়েছে এবং আমি পুরো মার্কেট কয়েকবার ঘুরে ফেলছি, এখনো কিছু সবজি কিনতে পারিনি। তবে বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকলেও কেন এই দাম বৃদ্ধি প্রশ্ন ছিল বিক্রেতাদের কাছে। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে বিষয়টা, ওইটার কারণে অনেক সময় দাম বেশি হয়, তো ওইটার সময় আমরা অনেকে এটা কস্ট দেখায় যে এমনি যদি সব করি তাহলে পর খুব বেশি হেরফের হয় না। বৃষ্টি বাদল কয়েকটা আইটেম আর কি দাম বাড়ে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 135 টাকায়। ওঠানামার মধ্যে রয়েছে মুরগির দাম, গরুর মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। মেসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
খাগড়াছড়িতে টানা কয়েকদিনের অস্থিরতার পর স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার পরিস্থিতি। ভীতি কাটিয়ে পার্বত্য জেলাটিতে ভ্রমণে যাচ্ছেন পর্যটকরা। তবে সহিংসতার পর সপ্তম দিনের মতো খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ১৪৪ ধারা প্রত্যাহারের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ি থেকে আবু তাহের মোহাম্মদের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। ফিরে আসছে স্বাভাবিকতা, সম্প্রীতির মিলন মেলা। উত্তেজনা ও সহিংস ঘটনায় পাহাড়ি বাঙালিদের মধ্যে বিভাজনের আশঙ্কা দেখা দিলেও খাগড়াছড়ি বাজারে নেই এখন সেই প্রভাব। সাপ্তাহিক হাটের মেলা, পর্যটকদের আনাগোনা সর্বত্র ফিরছে নতুন প্রাণ। পাহাড়ি বাঙালিরা অনুভব করছেন শান্তি, সহযোগিতা। মানুষজন ঘর থেকে বের হয়ে আসতেছে। খাগড়াছড়ি মনে হইতেছে আমরা আবারও খাগড়াছড়ির প্রাণ ফিরে পেয়েছি। আমরা রাজশাহী থেকে আসছি, যাবো সাজেকে 8 জন আছি। এখানে ঝামেলা ছিল, কিন্তু এখন অনেকটা শান্ত দেখছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে এসে, সমস্যা দেখতে পাচ্ছি না। মোটামুটি এখন আপনার পরিস্থিতি শান্ত, তো ওই কারণে আমরা আমাদের আবার ওই আগের শিডিউল অনুযায়ী আমরা আসছি। এদিকে জম্মু ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ স্থগিত করা হয় 5 অক্টোবর পর্যন্ত। এর ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক। ১৪৪ ধারা বহাল থাকলেও স্বাভাবিক হতে শুরু করেছে ব্যবসা বাণিজ্য, নাগরিক জীবন। শহরের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। দোকানপাট খোলা শুরু হয়েছে এবং যারা নাগরিক রয়েছে তারা এখন কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছে। এর পাশাপাশি যাতে আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়, সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। স্বাভাবিক পরিবেশ টিকে থাকুক, উত্তেজনার পুনরাবৃত্তি না ঘটুক, এমনটাই চাওয়া এ জনপদের শান্তিকামী মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমের সুরক্ষার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ কর্মীরা। এছাড়াও পুরো নৌবহরের নিরাপত্তায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে গ্রেটা থুনবার্গ সহ সকল মানবাধিকার কর্মী ও সুমুদ ফ্লোটিলার নৌবহরের সকল অ্যাক্টিভিস্টের মুক্তি, আন্তর্জাতিক ন্যায় নিশ্চিত সহ 4 দফা দাবিতে 70টি সামাজিক, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন সমাবেশ করে। এ সময় তারা ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবি জানান। বলেন, গাজায় গণহত্যা বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সমাবেশে বক্তারা ইসরায়েলকে সামরিক, রাজনৈতিক অর্থায়ন ও সমর্থন বন্ধ করার দাবি জানান। এরপর সংসদ ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে খামারবাড়ি ঘুরে সংসদের দক্ষিণ গেটে এসে শেষ হয়। ইসরায়েলি বাহিনী গাজার ওপর নির্মম হামলার সাহস পেয়েছে মুসলিম রাষ্ট্রের নেতাদের দালালির কারণে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে উত্তর গেটে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় জায়নবাদীদের হামলা এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ পূর্ব সমাবেশে এমন মন্তব্য করেন দলটির নেতারা। সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো ছত্রছায়ায় ইসরায়েল গাজায় রক্তের হোলি খেলায় মেতেছে। এই হত্যাযজ্ঞ বন্ধ না হলে সারা বিশ্বের মানুষ ফিলিস্তিন অভিমুখে লং মার্চ করবে। সমাবেশে বক্তারা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জাতিসংঘ যেমন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি ওআইসিও চরম হতাশ করেছে মুসলিম উম্মাকে। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন। ঢাকা সহ সারা দেশে আগামী 7 থেকে 10 দিন থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ুর প্রভাবে এমন বৃষ্টিপাত হচ্ছে বলেও জানান সংস্থাটি। অতিবৃষ্টির ফলে পার্বত্য এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ বিভিন্ন বিভাগীয় শহরে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে। তবে দেশের কোথাও বন্যার সম্ভাবনা আছে কিনা তা এখনই বলা সম্ভব নয় বলেও জানায় সংস্থাটি। তারা বলছে, আগামী 24 ঘন্টায় ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে আর রাতের তাপমাত্রা কমতে পারে। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর।
বিসিবি নির্বাচন থেকে ১৬ জনের প্রার্থিতা প্রত্যাহারের পর ৩৪ জন আছেন পরিচালনা পর্ষদে জায়গা করে নেওয়ার লড়াইয়ে। শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র নেওয়া পরিচালক পদপ্রার্থীরা। তামিমদের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত হতাশাজনক বলে জানিয়েছেন তারা। পুনঃতফসিলের বিষয়েও সকল সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উপরেই ছেড়েছেন পদপ্রার্থীরা। নিলয় মজুমদারের রিপোর্ট। তামিম ইকবালের নেতৃত্বে প্রার্থিতা প্রত্যাহার করার ঠিক একদিন পরেই নির্বাচন পুনঃতফসিলের আবেদন জানিয়েছিলেন পরিচালক পদপ্রার্থীরা। এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এদিকে তামিমের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে ব্যক্তিগত সিদ্ধান্ত ও হতাশাজনক বলে জানিয়েছেন লুৎফুর রহমান বাদলের মতো অভিজ্ঞ সংগঠকরা। কারো একার পক্ষে ক্রিকেটের উন্নতি করা সম্ভব না। এখনো যদি কোনো সুযোগ থাকতো তাহলে দুই পক্ষ মিলে ইলেকশন করলে আরো ভালো হতো এবং ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা যেমন সংগঠনের দরকার, ক্রিকেটারকে দরকার, সাবেক ক্রিকেটারকে দরকার। নির্বাচনে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, অবশ্যই তামিম ইকবাল হেভিওয়েট ক্যান্ডিডেট। উনি নির্বাচন সরে গেছে সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে মনে হয় এখন যারা আমরা নির্বাচন করছি সবাই আমরা অর্গানাইজার এবং খেলার মাঠের লোক। নির্বাচনের ঘটনা প্রবাহ ক্রমেই জটিল হয়ে উঠলেও শুক্রবার বিসিবি কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের ভাবনা জানিয়েছেন তারা। এথিক্স এবং নীতি বেচক এখানে ক্রিকেটে কারো থাকা উচিত না। উই ডু নট ওয়ান্ট টু ওয়ার্ক ফর এনিওয়ান, অ্যাজ লং অ্যাজ উই ওয়ার্ক উইথ ইচ আদার, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল। সবার সাথে যদি নির্বাচন করতে পারতাম তাহলে অসম্ভব ভালো লাগতো। এই ব্যাপারে কোনো রকমের এইটা দ্বিমত করার কোনো কিছু নাই। কিন্তু একটা বিষয় হচ্ছে ওই যে গণতন্ত্রের কথা। এখন আমি যদি মনে করি যে না আমি অংশগ্রহণ করব না, আমি প্রত্যাহার করব, এখন তাহলে তো অন্যদের কারো কিছু করার থাকে না। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬ জন। কমিশনের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না করলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।